শুরু করো। ঠিক আছে, তাহলে শুরু করছি। সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই বিশেষ আলাপচারিতায়। আজকের আলোচনার বিষয় হলো নতুন বছরের রেজলিউশন নিয়ে, যেখানে আমরা একটু কথা বলবো ২০২৬ সালে নতুন শুরু হওয়া লক্ষ্যগুলো নিয়ে। আমরা এখানে দুজনে মিলে আড্ডার মতো করে কথা বলবো। আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। আর আমরা একটু নতুন পরিকল্পনা, লক্ষ্য আর ব্যক্তিগত উন্নয়ন নিয়ে গল্প করব। তো চলো শুরু করা যাক এই নতুন বছরের রেজলিউশন নিয়ে আমাদের এই ছোট্ট পডকাস্ট। আচ্ছা, তাহলে প্রথম কথা, যে ২০২৫ থেকে যে ২০২৬, এই যে সময়টা কেটেছে, একটা লম্বা ট্রান্সফরমেশন আমরা দেখেছি এআই এর, যে মানুষের শুধু জব হারানো না, মানুষের মানসিকতায় পরিবর্তন হওয়া, মানুষের দৈনন্দিন জীবনে একটা প্রভাব পড়ে গেছে এবং মানুষ স্বাধীনভাবে বাঁচাটাই ভুলে গেছে। সবকিছু যখন অটোমেট হয়ে যাচ্ছে, মানুষ তখন নিজের কাজকে নিয়ে এত কৌতূহল হয়ে পড়ছে যে যা আমি করছি, যা এই যে ক্রিয়েটিভিটি, আর্ট, এই সমস্ত কিছু সব ধুলোয় মিশে যাচ্ছে এআই এর জন্য। তাহলে আমাদের নতুন বছরে আমরা পরিকল্পনাটাই বা এমন কি করব? সেই সব কাজই যদি এআই করতে পারে, এমন কি আছে যা করতে পারবে না? সেরকম ধরনের নিউ ইয়ার রেজোলিউশন তুমি আমাকে বলো একটু। আমরা শুনতে চাই সবাই। অ্যাজ অ্যান অ্যাকাউন্ট স্ম্যাশার হিসেবে এই দর্শক, আমিও একজন। আমি অ্যাজ এ ক্রিয়েটর ফাউন্ডার, আমার নিজের মনে হয় আমিও এখানে শিখতে এসেছি। হ্যাঁ, এটা একটা লম্বা সফর। তুমি আমায় জানাও পুরোপুরি। একদম ঠিক বলেছ। গত এই বছরগুলোতে আমরা আসলেই দেখেছি কত বিমানটা পরিবর্তন হয়ে গেছে। এআই যত এগিয়েছে, মানুষ অনেক ক্ষেত্রেই যেন নিজের সৃজনশীলতা, স্বাধীনভাবে ভাবার ক্ষমতা আর সেই দিন দিনের জীবনের স্বাভাবিক ছন্দ কিছুটা হারিয়ে ফেলেছে। তাই নতুন বছরের রেজলিউশন যদি ভাবতে হয়, তাহলে সেটাকে হয়তো এভাবেই ভাবা যেতে পারে যে আমরা এমন কিছু করি যেটা এআই করতে পারবে না। যেমন আমাদের নিজস্ব সৃজনশীলতা, মানুষের সাথে সংযোগ, বা এমন কিছু যা একদম ব্যক্তিগত এবং মানবিক। তুমি যেমন বললে, এটা একটা দীর্ঘ যাত্রা আর আমরা সবাই শেখার মধ্যেই আছি। আমার মতে এবারের রেজলিউশন হতে পারে একটু সচেতনভাবে নিজেদের মানবিক দিকগুলোকে ফিরিয়ে আনা। মানে হয়তো কাজের বাইরেও আমাদের এমন কিছু করা যা আমাদের আনন্দ দেয়, সৃজনশীলতা বাড়ায়, আর মানুষ হিসেবে আমাদের একটু আরও কাছাকাছি নিয়ে আসে। তাই এই নতুন বছরে আমাদের রেজলিউশন হতে পারে একটু ধীর হয়ে নিজের সৃজনশীলতা আর মানবিক সংযোগগুলোকেও গুরুত্ব দেওয়া। তুমি এই আইডিয়াটা কেমন মনে হয় বলো তো? এটা খুবই ভালো একটা আইডিয়া। আমার এটাই যেটা নেক্সট কোশ্চেন, যে ২০২৬ সালে ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ডে কোন কোন সেক্টরগুলো খুব বড় জায়গা যে পেতে চলেছে, যা আমরা এতদিন শুনতেই পাইনি। আমরা শুধু ট্র্যাডিশনাল শুনতে পারতাম। ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, এই নরমাল থিংস জাস্ট। এবং একটা কলেজ এডুকেশনের মধ্যে দিয়ে গড়পড়তায় মানুষের জীবনযাপন হতো। মানুষ ভাবতো কলেজের পরে একটা জব পাবে, জবের পরে স্টেবিলিটি পাবে, কিন্তু ব্যাপারটা একদম ইজি না। তো আমার এটাই বক্তব্য যে নতুন বছরে কোন কোন সেক্টরগুলো এবারে খুব বৃদ্ধি পেতে চলেছে ইন্ডিয়াতে, এবং স্টুডেন্টদের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন, এটা সবার আগে আমাকে বলো। খুব ভালো প্রশ্ন করেছো। আসলেই ২০২৬ সালে এমন কিছু ক্ষেত্র উঠে আসছে যেগুলো হয়তো এতদিন এতটা আলোচনায় ছিল না। যেমন ধরো, এআই এর পাশাপাশি এখন স্পেশালাইজড এআই সলিউশন ডেভেলপমেন্ট, যেমন এআই ফর হেলথ কেয়ার, এআই ফর এডুকেশন বা এআই সিকিউরিটি, এই ধরনের নির্দিষ্ট ক্ষেত্রগুলো খুব বড় হয়ে উঠছে। এছাড়া গ্রিন টেকনোলজি বা ক্লাইমেট টেক, যেমন রিনিউয়েবল এনার্জি বা সাস্টেইনেবল টেকনোলজি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাছাড়া সাইবার সিকিউরিটি, স্পেস টেকনোলজি যেমন স্যাটেলাইট বেসড সার্ভিস, আর এমন কিছু ওয়েল যেগুলো লোকাল সমস্যার উপর নির্ভর করে নির্দেশিত সলিউশন দেয়, সেগুলো আগামী দিনে অনেক গুরুত্ব পাবে। মানে শুধু ট্রেডিশনাল ওয়েব ডেভেলপমেন্ট বা ডেটা সায়েন্স নয়, বরং আরও স্পেশালাইজড আর নতুন ক্ষেত্রে উঠে আসছে। ছাত্রছাত্রীদের জন্য এই নতুন বছর বা আগামী কয়েক বছরে এই বিষয়গুলো জানা দরকার, যাতে তারা শুধু পুরনো ধারার উপর নির্ভর না করে বরং নতুন এই ক্ষেত্রগুলোতেও নিজেদের দক্ষতা বাড়াতে পারে। কারণ আগামী দিনে এই ধরনের স্পেশালাইজ স্কিলের চাহিদা বাড়বে, আর এর মধ্যে দিয়ে তারা নিজেরাও একটা আলাদা জায়গা করে নিতে পারবে। তাই নতুন বছরে এগুলো মাথায় রেখে একটু নিজের ইন্টারেস্ট আর ভবিষ্যতের সুযোগগুলো দিকে চোখ রাখা, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। গ্রেট। সো আমার যেটা এখন প্রশ্ন, যে নতুন বছরের আমরা ধরো এখানে এই ভিডিওতে টোটাল 10টা রেজলিউশন নিয়ে আলোচনা করব। প্রথম রেজলিউশন নিয়ে তুমি একটু বলো। আমরা এক এক করে আস্তে আস্তে বাদ বাকি এক এক করে ১ থেকে ১০ অব্দি ১০টা রেজলিউশন নিয়ে আলোচনা করব, এবং ফাইনালি আমরা ডিসাইড করব আমাদের আল্টিমেট পারপাসটা কি অ্যাজ এ হিউম্যান। এবং সত্যিকারের আমরা এবারে আমাদের এই চ্যানেলে আমরা কেমন ধরনের ভিডিও আনতে চলেছি সেই ব্যাপারে তুমি একটু ডিসকাস করো। ঠিক আছে? ফার্স্টে আলোচনা করো রেজলিউশন নিয়ে একটা একটা করে। দেন আমরা আলোচনা করব আমাদের এই পুরো বছরে কি ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে। একদম ঠিক আছে। আমি শুরু করছি প্রথম রেজলিউশন দিয়ে।
ধরো আমাদের প্রথম রেজলিউশন হতে পারে নিজেদের মানসিক সুস্থতার দিকে একটু বিশেষ মনোযোগ দেওয়া। মানে এই নতুন বছরে আমরা চেষ্টা করতে পারি প্রতিদিনের ব্যস্ততার মধ্যে অন্তত কিছুটা সময় নিজেদের মানসিক শান্তি, মেডিটেশন বা যে কোনো রিল্যাক্সেশনের জন্য রাখার। এটা একটা খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ রেজলিউশন হতে পারে, কারণ মানসিক সুস্থতা আমাদের বাকি সব কাজেও পজিটিভ প্রভাব ফেলে। এখন যেহেতু আমরা বললাম আমরা 10টা রেজলিউশন নিয়ে কথা বলবো, তাই আমরা একে একে এভাবে এগোবো। পরেরগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব, যেমন ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, নতুন কিছু শেখা, সামাজিক সংযোগ বাড়ানো, এই ধরনের বিষয়গুলো। আর শেষে আমরা কথা বলবো আমাদের চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, মানে কি ধরনের ভিডিও আসতে চলেছে, আমরা কেমন ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করব, আর দর্শকদের জন্য কোন কোন নতুন বিষয় নিয়ে আসা যেতে পারে। তাহলে এভাবেই আমরা একটার পর একটা রেজলিউশন নিয়ে কথা বলবো, আর শেষে আমাদের চ্যানেলের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও একটু আলোচনা করব। চলো এইভাবে এগোই। হ্যাঁ, তো সেটার প্রথম রেজলিউশনটা বলো, এক্সপ্লেন করো। ছোট না, এক্সপ্লেন করো ভালোভাবে, যাতে মানুষ বুঝতে পারে। একটা লম্বা সময় ধরে তুমি ওটাকে এক্সপ্লেন করো। অবশ্যই। আসো তাহলে প্রথম রেজলিউশনটা ভালো করে ব্যাখ্যা করি। প্রথম রেজলিউশন হিসেবে আমরা ধরছি মানসিক সুস্থতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া। এর মানে কি? এর মানে হলো এই যে আমরা প্রায় শরীরের সুস্থতার দিকে যতটা গুরুত্ব দিই, মানসিক সুস্থতার দিকে ততটা দিই না। অথচ মানসিক শান্তি, মানসিক ভারসাম্য আমাদের প্রতিদিনের জীবনে কতটা প্রভাব ফেলে সেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই। এই রেজলিউশনের মূলে আছে প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের মনের যত্ন নেওয়া। সেটা হতে পারে দিনের শুরুতে বা শেষে কিছুক্ষণ মেডিটেশন করা, নিজের মনের কথা নিজেকে শোনানো, বা এমন কিছু করা যা তোমাকে মানসিকভাবে শান্তি দেয়। এটা হতে পারে বই পড়া, হালকা সঙ্গীত শোনা, বা শুধু নিরিবিলি একটু সময় কাটানো। এই ব্যাখ্যাটা একটু দীর্ঘ করেই বলছি, কারণ এটা শুধু একটা ছোট্ট কাজ নয়, বরং একটা অভ্যাস গড়ে তোলার মতো। মানে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, যেমন দাঁত ব্রাশ করা, ঠিক তেমনি মনের যত্ন নেওয়াটাও একটা অভ্যাস হওয়া উচিত। এর ফলে শুধু মানসিক চাপ কমে না, বরং আমাদের সৃজনশীলতা, কাজের প্রতি ফোকাস আর জীবনী ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবই বাড়ে। এভাবেই আমরা প্রথম রেজলিউশনটাকে একটু বিস্তারিতভাবে ভাবতে পারি, যাতে সবাই বুঝতে পারে যে মানসিক সুস্থতা আসলে কতটা জরুরি। তাহলে এই ছিল আমাদের প্রথম রেজলিউশনের একটু লম্বা ব্যাখ্যা। তো এবার দ্বিতীয় রেজলিউশন নিয়ে একটু বলো, এবং আরো বিস্তারিত করে বলো, আরেকটার মতো না, আরো ডেপথ এবং এত গভীরে যাও যাতে মানুষ ভাবতেও পারে তার নিজের জীবনের এত বিস্তার, এত কল্পনা, তার যে একটা মানুষের জীবনের মানে আলটিমেট পারপাস এবং তার অর্থটা কতটা বড়। অবশ্যই। তাহলে এবার দ্বিতীয় রেজলিউশনটা নিয়ে আরো গভীরে যাই। ধরো আমাদের দ্বিতীয় রেজলিউশন হতে পারে জীবনে অর্থপূর্ণ সংযোগ তৈরি করা, মানে এমন কিছু সম্পর্ক বা বন্ধন গড়ে তোলা যা শুধু উপরের স্তরে নয়, বরং গভীরভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করে। এই রেজলিউশন মানে আমরা এমন কিছু সম্পর্কে মনোযোগ দেব যেগুলো আমাদের মানসিক আর আবেগিক দিক থেকে গভীর সমর্থন দেয়। এই সম্পর্কগুলো হতে পারে পরিবার, পাশের বন্ধু, বা এমন কেউ যার সঙ্গে তুমি সত্যিকারে কথা বলতে পারো, যিনি তোমার কথা শুনবেন আর তুমিও তার কথা শুনবে। এখন একটু আরো গভীরে ভাবো, এই ধরনের অর্থপূর্ণ সংযোগ আমাদের জীবনে কিভাবে একটা অর্থ আনে। যখন তুমি জানো যে এমন কেউ আছে যে তোমার সত্যিকারের ভালো মন্দ বোঝে, তখন জীবনের কঠিন মুহূর্তগুলোও সহজ লাগে। আমাদের আলটিমেট পারপাস, অর্থাৎ আমাদের জীবনের আসল উদ্দেশ্য, হয়তো সেই অর্থপূর্ণ সম্পর্কগুলোতেই অনেকটা নিহিত থাকে। আমরা কাজ করি, শেখার চেষ্টা করি, সফলতা খুঁজি, কিন্তু দিনের শেষে মানুষ আসলে খুঁজে এমন কিছু সম্পর্ক যা তাকে মানসিক ও আবেগিক স্থিরতা দেয়। তাই এই রেজলিউশন শুধু একটা সাধারণ পরামর্শ নয়, বরং একটা গভীর জীবন দর্শন। আমরা যখন সত্যিকারের সংযোগ তৈরি করি, তখন আমাদের জীবনের মানে আরো গভীর হয়ে যায়। আমরা বুঝতে পারি যে জীবনের আসল সৌন্দর্য হয়তো আমাদের এই সম্পর্কগুলোর মধ্যেই লুকিয়ে আছে। এইভাবে ভাবলে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের আলটিমেট পারপাস শুধু পেশাগত সাফল্য নয়, বরং সেই মানবিক বন্ধনগুলো যেগুলো আমাদের সত্যিকারের অর্থ দেয়। আর এই রেজলিউশনের মাধ্যমে আমরা নিজেদের মনে করিয়ে দিতে পারি যে জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়া, মানুষের সঙ্গে সত্যিকারের সম্পর্ক করা, সেটা আমাদের একটা বড় লক্ষ্য হতে পারে। তাহলে এই ছিল দ্বিতীয় রেজলিউশন নিয়ে একটু গভীরভাবে ভাবা, যাতে সবাই ভাবতে পারে যে জীবনের আসল অর্থ কতটা গভীর এবং সম্পর্কগুলো কতটা মূল্যবান। তো 3 নম্বর রেজলিউশনটা নিয়ে এবার বিস্তারিত বর্ণনা করো। অবশ্যই। এবার আমরা তৃতীয় রেজলিউশনটা নিয়ে একটু বিস্তারিতভাবে ভাবি। তৃতীয় রেজলিউশন হিসেবে আমরা ধরতে পারি নতুন কিছু শেখা এবং আজীবন শিক্ষার পথে থেকে যাওয়া। অর্থাৎ শুধুমাত্র ফর্মাল এডুকেশন বা একটা নির্দিষ্ট ডিগ্রি নিয়ে থেমে না থেকে আমরা নিজেদের সবসময় নতুন কিছু শেখার প্রতি উৎসাহিত রাখবো। এখন এটা একটু গভীরভাবে ভাবি। নতুন কিছু শেখা মানে শুধু নতুন একটা স্কিল অর্জন করা নয়, বরং এটা আমাদের মানসিক দিগন্তকে প্রসারিত করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। যখন আমরা নতুন কিছু শিখি, সেটা হতে পারে একটা ভাষা, একটা টেকনোলজি, বা এমন কোনো শখ যেটা আগে কখনো চেষ্টা করিনি, তখন আমাদের মনের মধ্যে একটা নতুন উত্তেজনা আর কৌতূহল জাগে। এটা আমাদের জীবনকে আরো অর্থপূর্ণ করে তোলে, কারণ আমরা বুঝতে পারি যে আমরা সবসময় একজন শিক্ষার্থী। এই রেজলিউশন আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল সৌন্দর্য হচ্ছে সেই আজীবন শেখার মানসিকতা ধরে রাখা। আমরা যত নতুন কিছু শিখবো, ততই আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে, আমরা নতুন নতুন আইডিয়া পাবো, আর আমাদের জীবন আরো বেশি সমৃদ্ধ হবে। তাহলে এই তৃতীয় রেজলিউশনটা হলো নিজের মধ্যে সেই আজীবন শেখার ইচ্ছা ধরে রাখা, যেটা আমাদের জীবনে প্রতিনিয়ত নতুন অর্থ আর গভীরতা এনে দেয়।
এভাবে আমরা তৃতীয় রেজলিউশনটাকে ভাবতে পারি, যাতে সবাই বুঝতে পারে শেখা আসলে একটা চলমান প্রক্রিয়া, আর সেটা আমাদের জীবনে একটা বড় উদ্দেশ্য এবং আনন্দের উৎস হতে পারে। 4 নম্বর রেজলিউশন নিয়ে বলো। অবশ্যই। এবার আমরা তৃতীয় রেজলিউশনটা নিয়ে একটু বিস্তারিতভাবে ভাবি। এই চতুর্থ রেজলিউশনটা হতে পারে আমাদের জীবনের ছোট, ছোট জয়গুলোকে উদযাপন করা। মানে আমরা যেসব ছোট সাফল্য প্রতিদিনের জীবনে অর্জন করি, সেগুলোকে গুরুত্ব দেওয়া এবং সেগুলোকে উপভোগ করা। এখন একটু বিস্তৃতভাবে ভাবি। অনেক সময় আমরা জীবনের বড়, বড় লক্ষ্য বা সাফল্যের দিকে তাকিয়ে থাকি, কিন্তু সেই পথে চলতে গিয়ে আমরা ছোট, ছোট অগ্রগতিগুলোকে উপেক্ষা করি। অথচ এই ছোট, ছোট জয়গুলোই আসলে আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, আমাদের পরের ধাপগুলোতে এগিয়ে যেতে সাহায্য করে। এই রেজলিউশনের মূল কথা হলো প্রতিদিনের ছোট্ট কোনো সাফল্য, যেমন একটা কঠিন কাজ শেষ করা, একটা ভালো অভ্যাস গড়ে তোলা বা কারো মুখে হাসি ফোটানোর, এসবকে স্বীকৃতি দেওয়া আর নিজেকে একটু পুরস্কার দেওয়া। এর ফলে আমরা জীবনের প্রতিটি ক্ষণকে আরও উপভোগ করতে শিখি আর আমাদের দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হয়ে ওঠে। এই রেজলিউশন আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের মানে শুধু বড় অর্জনই নয়, বরং সেই ছোট ছোট মুহূর্তগুলোতেও, যেগুলো প্রতিদিন আমাদের সামনে আসে। আর এই ছোট ছোট সাফল্য উদযাপন করতে করতে আসলে আমরা জীবনের পথটা আরও আনন্দময় করে তুলি। তাহলে এই চতুর্থ রেজলিউশন হলো প্রতিদিনের ছোট ছোট জবগুলোকে গুরুত্ব দেওয়া, সেগুলোকে উদযাপন করা আর সেগুলো থেকেই আনন্দ নেওয়া। তাহলে এইবারে 5 নম্বর রেজলিউশনটা নিয়ে বলো। অবশ্যই। আসো এবার ৫ নম্বর রেজোলিউশনটা নিয়ে একটু ভাবি। ৫ নম্বর রেজোলিউশন হিসেবে আমরা ধরতে পারি পারস্পরিক সহানুভূতি বা এমপ্যাথি বাড়ানোর কথা। মানে আমরা চেষ্টা করব অন্যদের জুতোয় পা গলিয়ে তাদের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসগুলো বোঝার। এটা শুধু একটা ব্যক্তিগত উন্নতির ব্যাপার নয়, এটা আসলে একটা সামাজিক এবং মানবিক উন্নতির পথেও বড় পদক্ষেপ। এখন একটু বিশদে ভাবি। আমাদের চারপাশে অনেক ধরনের মানুষ আছে, তাদের অভিজ্ঞতা, তাদের ব্যথা বা আনন্দ আমাদের থেকে আলাদা হতে পারে। যখন আমরা সচেতনভাবে অন্যদের অনুভূতি বোঝার চেষ্টা করি, তখন আমাদের মধ্যে একটা সহানুভূতির বোধ গড়ে ওঠে। এটা আমাদের সম্পর্কগুলোকে আরও গভীর করে তোলে, আমাদের সমাজকে আরও সুস্থির এবং সহানুভূতিশীল করে তোলে। এই রেজলিউশন মানে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে একটু ধৈর্য রাখা, অন্যের কথা মন দিয়ে শোনা এবং তাদের অবস্থান থেকে চিন্তা করার চেষ্টা করা। যখন আমরা এই সহানুভূতিটা বাড়াই, তখন শুধু অন্যদের সাহায্য করাই নয়, আমাদের নিজেদের মনও অনেক বেশি উন্মুক্ত আর মানবিক হয়ে ওঠে। তাই ৫ নম্বর রেজলিউশন হিসেবে আমরা সহানুভূতি বাড়ানোর কথা ভাবতে পারি, যাতে আমাদের জীবন আর সমাজ দুটোই আর একটু সুন্দর, সহানুভূতিশীল আর মানবিক হয়ে ওঠে। তাহলে এবার 6 নম্বর রেজলিউশন নিয়ে বলো। অবশ্যই। এবার আমরা তৃতীয় রেজলিউশনটা নিয়ে একটু বিস্তারিতভাবে ভাবি। ৬ নম্বর রেজলিউশন হিসেবে আমরা ধরতে পারি নিজের যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করা, মানে শারীরিক, মানসিক এবং আবেগিক যত্নকে গুরুত্ব দেওয়া। অর্থাৎ আমরা শুধু কাজ বা দায়িত্বের পেছনে ছুটে না গিয়ে নিজেদের শারীরিক আর মানসিক সুস্থতার দিকে একটু বেশি মনোযোগ দেব। এখন এটা একটু বিস্তারিতভাবে ভাবা যাক। অনেক সময় আমরা দৈনন্দিন জীবনের ব্যস্ততায় নিজের যত্ন নেওয়ার কথা ভুলে যাই। কিন্তু নিজের যত্ন নেওয়া মানে হলো নিজের শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত অভ্যাস করা এবং মানসিক স্বাস্থ্যের জন্য একটু সময় বের করা। এতে করে আমাদের শরীর আর মন দুটোই ভালো থাকে আর আমরাও আরো ভালোভাবে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি। এই রেজলিউশন মানে আমরা নিজেরাই নিজেদের প্রতি একটু বেশি দয়া দেখাবো, আমাদের প্রয়োজনীয় বিশ্রাম, মানসিক বিশ্রাম আর নিজের পছন্দের কোনো শখ বা কাজের জন্য সময় দেওয়া, যা আমাদের আনন্দ দেয়। এর ফলে আমরা শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও অনেক বেশি সুস্থ আর স্থির থাকবো। তাহলে এই ৬ নম্বর রেজলিউশনটা হলো নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা আর নিজের সুস্থতার দিকে খেয়াল রাখা, যাতে আমরা আরো ভালোভাবে আমাদের জীবনকে উপভোগ করতে পারি।
তাহলে আমরা কোন রেজলিউশনটা নিয়ে আলোচনা করছিলাম, কত নম্বর? আমরা আসলে এখন 6 নম্বর রেজলিউশন নিয়ে আলোচনা করছিলাম। তুমি এর আগে 5টা রেজলিউশনও চেয়েছিলে, আর আমরা একে একে এখন 6 নম্বর রেজলিউশন পর্যন্ত চলে এসেছি। ঠিক এই 6 নম্বর রেজলিউশনটা ছিল নিজের যত্ন নেওয়ার ব্যাপারে। যদি তুমি আরেকবার নিশ্চিত হতে চাও তবে হ্যাঁ, আমরা 6 নম্বর রেজলিউশনেই ছিলাম। তো এবার 7, 8, 9, 10 এগুলোকে একসাথে পরপর বলে দাও। অবশ্যই। তাহলে আমরা এখন 7, 8, 9 আর 10 নম্বর রেজলিউশনগুলো পরপর বলি। 7 নম্বর রেজলিউশন হতে পারে ধৈর্য আর স্থিতিশীলতা অনুশীলন করা। মানে এমন একটা মানসিকতা গড়ে তোলা যেখানে আমরা জীবনের ওঠানামা, চ্যালেঞ্জ আর ধীরগতি সময়গুলোতেও শান্ত থাকতে শিখি। 8 নম্বর রেজলিউশন হতে পারে কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রতিদিনের জীবনে আমরা যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকা, ছোট ছোট ভালো মুহূর্তগুলোর মূল্য দেওয়া। 9 নম্বর রেজলিউশন হতে পারে নিজের সৃজনশীলতা প্রকাশ করা। মানে শিল্প, সঙ্গীত, লেখালেখি বা যে কোনো সৃজনশীল কাজের মাধ্যমে নিজের ভাবনা আর অনুভূতিগুলোকে মুক্তভাবে প্রকাশ করা। আর 10 নম্বর রেজলিউশন নিতে পারে সামাজিক দায়িত্ব নেওয়া। মানে আমাদের সামাজিক বা কমিউনিটির উন্নতির জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়া, যেমন স্বেচ্ছাসেবা করা, পরিবেশ বা সমাজের জন্য কিছু ভালো কাজ করা। এইভাবে আমরা 7 থেকে 10 নম্বর পর্যন্ত সবগুলো রেজলিউশন একসাথে বললাম, যাতে তুমি পুরো ধারাবাহিকতাটা বুঝতে পারো। খুবই ভালো। এবারে ডিসকাস করো যে আমরা আমাদের চ্যানেলে কেমন ভিডিও এবারে আনতে চলেছি ম্যাকআউট স্ম্যাশারে। অবশ্যই। এবার আমরা তৃতীয় রেজলিউশনটা নিয়ে একটু বিস্তারিতভাবে ভাবি। 6 নম্বর রেজলিউশন হিসেবে আমরা ধরতে পারি নিজের যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করা, মানে শারীরিক, মানসিক এবং আবেগিক যত্নকে গুরুত্ব দেওয়া। অর্থাৎ শুধুমাত্র ফর্মুলা। আপনি যা বললেন একদম বুঝেছি। আসলে আমাদের চ্যানেলে এবার আমরা যে ধরনের ভিডিও আনতে চাই সেটাই বলছি। আমরা এমন ভিডিও বানাতে চাই যেগুলো দর্শকদের বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। মানে যেমন ধরো আত্ম উন্নয়ন, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় স্কিল শেখা, মানসিক শান্তি বা সুস্থতার উপায়, আর এমন কিছু টিপস সে সত্যিই তাদের সাহায্য করবে। আমরা চাচ্ছি যে এই চ্যানেলে এমন কমেন্ট আনতে যেগুলো মানুষ তাদের নিজেদের জীবনে সহজে প্রয়োগ করতে পারে, সে একটু অনুপ্রেরণা পায় এবং নিজেদের উন্নতি করতে পারে। এভাবে আমাদের চ্যানেলটা একটা ইতিবাচক, সহায়ক আর বাস্তবমুখী প্ল্যাটফর্ম হয়ে উঠবে। ওকে, গ্রেট। তো লাস্ট আমার এটাই বলার, কোন কোন টেকনোলজি গুলো এখন স্টুডেন্টদের শেখা দরকার 2026-এ দাঁড়িয়ে, যেটা সত্যি তাদেরকে একটা জব দিতে পারে বা সত্যি তাদেরকে বাকিদের থেকে আলাদা করতে পারে? অবশ্যই। আসো তাহলে 2026 সালের প্রেক্ষাপটে কোন কোন প্রযুক্তি বা স্কিল ছাত্রছাত্রীদের শেখা দরকার সেটা একটু দেখি। 2026 সালে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত স্কিলের মধ্যে অন্যতম হলো এআই এবং মেশিন লার্নিং। এআই এখন প্রায় সব ক্ষেত্রেই ঢুকে পড়ছে, তাই এ নিয়ে একটা ভালো ধারণা থাকলে তা অনেক সুবিধা দেবে। এছাড়া ডেটা সায়েন্স ও বিগ ডেটা অ্যানালিটিক্স শেখাও দারুণ কাজে লাগবে, কারণ কোম্পানিগুলো এখন ডেটা চালিত সিদ্ধান্তের উপর অনেক নির্ভর করছে। সাইবার সিকিউরিটি আর ক্লাউড কম্পিউটিং এর জ্ঞান খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর চাহিদা ক্রমাগত বাড়ছে। আরেকটা দিক হলো সফট স্কিল, যেমন সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীল চিন্তাধারা এবং টিমওয়ার্ক, এগুলি প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে শেখা জরুরি। এই স্কিলগুলো শিখলে ছাত্রছাত্রীরা সত্যি চাকরির বাজারে এগিয়ে থাকতে পারবে এবং নিজেরাই অন্যদের থেকে আলাদা প্রমাণ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পডকাস্টটা এখানেই শেষ করলাম। তোমার কিছু বলার থাকলে বলো। অবশ্যই। আসো তাহলে তারা এখানেই পডকাস্টটা শেষ করছি। শেষ করার আগে আমি বলবো এটা খুবই ভালো একটা আড্ডা হলো, আর অত সুন্দর সব রেজলিউশন আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে সত্যি আনন্দ পেলাম। তোমার প্রশ্নগুলো দারুণ ছিল, আর এই আলোচনা আশা করে অনেকেরই কাজে লাগবে। তাহলে আজ এখানেই থামি, আর যদি ভবিষ্যতে আবার এমন কোনো আড্ডা বা আলোচনা করতে চাও আমি কিন্তু তৈরি থাকবো। ধন্যবাদ।